মায়া বড় কঠিন জিনিস রে, হায়। এখন মানে কেমন যেন একটা নাই মানে পরিপূর্ণ মনে হয় না, ঈদটা পরিপূর্ণ মনে হয় না বাবা মা ছাড়া আসলে। আপনার দর্শক যারা আছে, যারা আপনাকে ভালো মতো জানে, তারা জানে আসলে আপনি কতটা রোমান্টিক। ও আমার দিলের টুকরো টুকরো রে, মাঝে মধ্যে তোমার ভাবি রিকোয়েস্ট করে, আসলে শোনাই না, আসলে কেমন যেন লাগে আসলে। টুকরো টুকরো করলে হৃদয় পাবি যে তোরে। শ্বশুর বাড়ির জামাই হিসেবে এফে সুমন আসলে কেমন? সবচেয়ে বেশি কোন অভিযোগটি করে? আমি নাকি তাকে কম ভালোবাসি আর কি। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না। কখনোই আর কি নিজেকে আসলে ওইভাবে তারকা মনে করি নাই কখনো, এখনো করি না। ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করি আরে যাব। চিন্তা হতে আমি চিতানলে যাব বন্ধুরে, হে। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। আনন্দ, খুশি, ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। ঈদের এই আনন্দে আপনাদের সঙ্গে আছি আমি নিয়াজ শুভ। আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এফে সুমন। সুমন ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটছে আপনার এবারের ঈদ? আসলে ঈদ মানেই তো খুশি, আনন্দ, মানে আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আর কি, মানে মুসলিমদের। তাই এটা অবশ্যই একটা খুশির বিষয়, আর অবশ্যই ভালো কাটার এই দিন আর কি। বিশেষ করে এই যে রমজানের এক মাস আমরা রোজা রাখছি এবং এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। অনেক পরিকল্পনা তো থাকে। এবারের ঈদে কি পরিকল্পনা করেছিলেন আর কেমনটা যাচ্ছে আপনার? প্রতি ঈদে আসলে আমার কাজ থাকে, প্রচুর কাজ থাকে। এবার একটু কাজ কমিয়ে দিয়েছি, তারপরও অনেকগুলো কাজ করা হয়েছে। এর মধ্যে ডিপি মিউজিকের দুটো গান, জি সিরিজের একটা স্পেশাল গান, গানটার শিরোনাম আমি বলে দিই, ও আমার দিলের টুকরো, এটা রিলিজ হয়েছে আর কি। আমরা নিশ্চয়ই আড্ডার মাঝে একটু শুনবো। আচ্ছা, দুটো লাইন আমি শুনিয়ে দেব। অসম্ভব সুন্দর একটা গান, এই গানটা নিয়ে আমি আশাবাদী। তারপরে অন্তর মাল্টিমিডিয়া থেকে রিলিজ হবে, ঈদের পরে রিলিজ হবে। আরেকটা HM মিউজিক থেকে রিলিজ হয়েছে। এরকম বেশ কিছু কাজ আছে। আর যেহেতু আমি গানের মানুষ, আসলে গান নিয়ে আমার থাকতে হয়। আচ্ছা, সারা বছর তো গান নিয়ে থাকেন, কিন্তু এই যে ঈদের সময়টাতে পরিবারকে সময় দেয়া, কাছের মানুষদের, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দেয়া, এখন কি এসব করা সম্ভব হয়? আমি তো আসলে আড্ডাবাজ মানুষ। আসলে আমি বন্ধুদের সঙ্গে আমার কাজের মধ্যেও আমার আড্ডা হয়, আর ঈদ মানে তো আড্ডা হবেই। চাঁদ রাত থেকে শুরু হয়েছে আড্ডা, ফ্যামিলি প্লাস আমার বন্ধু বান্ধব সবার সঙ্গে। কিন্তু পরিবর্তন তো কিছু আছে। একটা সময় ছিল যখন ঈদটাকেই সব কিছুর ঊর্ধ্বে প্রায়োরিটি দেওয়া হতো, মানে ঈদ নিয়ে এত বেশি পরিকল্পনা থাকতো আমাদের, বিশেষ করে যখন আমরা ছোট ছিলাম, আমাদের কিশোর বয়স বা আপনার বিয়ের আগের সময়টা একরকম ছিল, এখন নিশ্চয়ই আরেক রকম হয়েছে। মানে এক সময়কার ঈদ ছিল মানে এতটাই, মানে জীবনে এটার প্রভাব পড়তো যে মনে হতো যে মানে কেমন যেন একটা বিষয়, মানে এত আনন্দ। এখন তো আর ওই বিষয়গুলো এখন খুবই কমে গেছে আসলে। এখন একটাই হয় যে বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়, সব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয় ঈদে। এটাই একটা বড় একটা ফেস্টিভ, বলতে এটাই বড় পাওয়া। আচ্ছা ভাইয়া, আমরা তো ঈদের প্রথম দিন পার করে ফেললাম, তো প্রথম দিনটা আপনার কেমন গেল? সচরাচর যা হয় আর কি, সাপোজ ধরো সকালে উঠে সেমাই খেয়ে তারপরে মসজিদে যাওয়া, নামাজ পড়ে এসে আমি একটু, যেহেতু আমি রাত্রে জাগি, খেলা দেখি, আমি ফুটবল প্রেমিক, রাত জাগা হয়, এসে আবার ঘুম দেওয়ার পরে দুপুরে একটু খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিই। এই বিকেল দিকে বন্ধুবান্ধবের সঙ্গে বের হয়েছি, একটু আড্ডা দিয়ে তারপর আবার বাসায়, তারপরে তো আজকে সারাদিন থেকে তোমাদের অনুষ্ঠানে। এবার একটু জানতে চাই, এখন তো নিশ্চয়ই সালামি পান না, কিন্তু দিতে তো হয়। হ্যাঁ, এটা তো দিতে হয়।
তো আপনার সালামি পাওয়া নিয়ে মজার কোনো ঘটনা দর্শকের সঙ্গে শেয়ার করতে চান? সবার সালামি পাওয়ার বিষয়টা সবার মধ্যে অ্যাজ ইউজুয়াল, মানে একই বিষয় আর কি। এটা আসলে বিশেষ কিছু বলার নেই আর কি। এখন তো যেহেতু আমি মুরব্বি, আমার ভাতিজা আছে, আমার ছেলে আছে, পাশের ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ার বাচ্চারা আছে, আশেপাশের প্রতিবেশী যারা আমাকে আঙ্কেল বলে কিংবা বড় ভাই বলে, সবাইকে তো সালামি দিতে হয়। এটা আমার কাছে আসলে ভালোই লাগে, আসলে খুব আমি এনজয় করি বিষয়টা। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই ভাইয়া, আসলে ঈদ মানে তো বাবা মার প্রতি একটা অন্যরকম আবেগ কিন্তু কাজ করে আমাদের। ঈদের সময়টা মানে সারা বছর তো বাবা মাকে আমরা ভালোবাসি বা মনে করি, ঈদের সময়টা কিন্তু একটু বিশেষ। তো এই সময়টায় আসলে আপনার কিভাবে কাটে? আসলে আমার তো আগে ঘুম থেকে উঠেই মানে গোসল করার পর অজু করে আমি মূলত আম্মার হাতের সেমাই খেয়ে আমি আমার মসজিদে যাওয়া হতো। আম্মা গত বছর প্রয়াত হয়েছেন, আর বাবা তো অলরেডি 6 বছর হয়ে গেছে বাবা নেই। তাই এখন ওনাদের আসলে মিস করি। আসলে বাবা মা না থাকলে আর কি তাদের বিষয়গুলো আসলে বোঝা যায়, বাবা মা জীবনে কতটা বড়, কতটা গুরুত্বপূর্ণ তাদের অধ্যায়। মানে পরিবর্তনটা ঠিক কতটুকু মনে হয় এখন? মানে কেমন যেন একটা নাই, মানে পুরোটা মনে হয় না যে পরিপূর্ণ, মনে হয় না যে ঈদটা পরিপূর্ণ মনে হয় না বাবা মা ছাড়া। আসলে এটা কাটতে সময় লাগবে, হয়তো আমিও যখন আরও বড় হয়ে বয়স হয়ে যাব তখন হয়তো কিছুটা কাটবে হয়তো, বাট এটা তো রিসেন্ট হয়েছে, তো হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, এখন তো আসলে আপনার পরিবার নিয়ে, আপনার কাজ নিয়ে, সব কিছু নিয়ে অনেক ব্যস্ততা থাকে, তবে ঈদটা আপনার জীবনে আসলে কিভাবে আসে এখন? ঈদটা আসে মানে এটা কিভাবে বলবো, আসলে সবার যেমন আসে তেমনই। সাধারণ মানুষের একরকমভাবে হয়, তারকাদের ক্ষেত্রে একটু ভিন্ন হয়। আমি আসলে কখনোই আর কি নিজেকে আসলে ওইভাবে তারকা মনে করি নাই কখনো, এখনও করি না। আমার কাছে আমি আসলে জেনারেলি আমি সাধারণ মানুষ যেভাবে লাইফ লিড করে, যেমন ঈদ উদযাপন করে, আমি ওইভাবেই করি। হয়তো সামান্য একটু পার্থক্য, অনেকে হয়তো আর্থিকভাবে সচ্ছল না, হয়তো আমি হয়তো আর্থিকভাবে সচ্ছল, এই আর কি। আর কোনো পার্থক্য নাই। এমন না যে আমি রাজকীয়ভাবে আমি ঈদ উদযাপন করি, আসলে ওরকম না, আমি একবার সাধারণভাবে উদযাপন করি। আচ্ছা ভাইয়া, বলছিলেন আপনি শুরুতেই যে এবার ঈদে আপনার বেশ কিছু কাজ এসেছে, তো এই কাজগুলো নিয়ে আসলে আপনি কতটা আশাবাদী, আর এই যে যেগুলো রিলিজ হয়ে গেছে অলরেডি, কেমন সাড়া পাচ্ছেন? আসলে একদিন 2 দিনে তো সাড়া পাওয়া যায় না, তাও বেশ মানুষ ভালোভাবে নিচ্ছে, টিকটকে রিলসে করছে, সব আমার ফ্যানরা করতেছে। আপনার তো একটা বিশাল ফ্যান বেজ আছে এবং তারা আপনার গান শোনার জন্য অপেক্ষা করে, এমন শ্রোতা কিন্তু অগণিত। তো তাদের জন্য এবার আমরা একটু ছোট্ট করে 2 লাইন গান শুনতে চাই। হ্যাঁ, আমার যে নতুন গানটা, এটা হচ্ছে আমার দিলের টুকরো আর কি। এটা আমার গাওয়া গান, এটা সুর করেছে শামীম আশিক, আর লিখা হলো সোহাগ অজিউল্লাহ। ও আমার দিলের টুকরো টুকরো রে, টুকরো টুকরো করলে হৃদয় পাবি যে তোরে। ও আমার দিলের টুকরো টুকরো রে, টুকরো টুকরো করলে হৃদয় পাবি যে তোরে। চমৎকার। বাসায় যখন থাকেন এই ঈদের সময়টাতে, তো পরিবারের অন্যান্য সবাই থাকে, তো সেই সময় আপনার কাছে গান শোনার আবদার করা হয়? যখন বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিই তখন বন্ধুবান্ধবরা রিকোয়েস্ট করে, আর মাঝে মধ্যে তোমার ভাবি রিকোয়েস্ট করে, আসলে শোনাই না, আসলে কেমন যেন লাগে আসলে। আচ্ছা, ভাবির পছন্দের তালিকায় আপনার গাওয়া কোন গানটি? অনেকগুলো গানই আছে। সবচেয়ে পছন্দের যদি জানতে চাই, যে আসলে ভাবি যদি আপনার গান শুনতে চায়, আসলে সেই গানটার কথা তার মাথায় প্রথম আসে, বা আপনার কাছে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছে সেই গানটা শোনার জন্য? ধরো বন্ধুরে তোর বুকের ভেতর, শখের বসে বানাইছি আমার বসত বাড়ি, এই গানটাও খুব প্রিয়। আরেকটা গান আছে মন কিছু বলতে চায়, তুমি শুনবে কি, এই রোমান্টিক গানগুলো আর কি। আমি আপনাকে যতটুকু জানি এবং আপনার দর্শক যারা আছে, যারা আপনাকে ভালো মতো জানে, তারা জানে আসলে আপনি কতটা রোমান্টিক। এবং আমরা সামাজিক মাধ্যমে কিন্তু প্রায়ই দেখি আপনার আর ভাবির সুন্দর মুহূর্তগুলো। তো এবার ঈদে ভাবিকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? এবার
যাবো একটু যশোরে যাওয়ার ইচ্ছা আছে শ্বশুর বাড়িতে, আর এমনি না হলে আমার মামার বাড়িতে হয়তো ঘুরতে যাব, আর অন্য কোথাও না। আচ্ছা, আমরা তো সঙ্গীত শিল্পী এফ এ সুমনকে চিনি, আর ব্যক্তিগতভাবে আমি এফ এ সুমনকে চিনি, কিন্তু শ্বশুরবাড়ির জামাই হিসেবে এফ এ সুমন আসলে কেমন? আসলে ওখানে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে একটু ভিড় হয়, যেহেতু রুরাল এরিয়া আর কি, যশোর, এটা হলো মালঞ্চি। আচ্ছা, তা ওখানে আর জামাই তো, আবার জামাই যদি সেলিব্রিটি হয় তাহলে একটু অন্যরকমই মনে হয় আর কি। মানে আপনি যাওয়ার পর অনেক মানুষই নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হ্যাঁ, করতে আসে। তো আমি বলি যে খবরটা যত না জানায় কাউকে, তারপরও জেনে যায়, যারা জানে তারা আসে দেখা করতে। আচ্ছা, আরেকটা বিষয় আসতে হয়, ঈদ মানেই কিন্তু আমাদের কাছে খাওয়া দাওয়া। মানে সারা বছর আপনি যত ডায়েট করেন বা যেভাবে আপনি নিজেকে মেনটেন করেন না কেন, ঈদের সময়টাতে কিন্তু কোনো কিছু মানা হয় না, সব কিছু খাওয়া হয়। তো ঈদের বিশেষ কোন খাবারগুলো আছে যেগুলো আসলে আপনার অবশ্যই এই মেনুগুলো লাগবে, বা ভাবে আপনার জন্য সেগুলো রেডি করে? আমার আসলে ওরকম নাই তেমন, মানে মানে আপনি সব খাবার পছন্দ করেন? দু একটা খাবার ছাড়া আর কি। ধরো সাপোজ ধরো যেমন আমাদের বাসায় চটপটিটা লাগবে আর কি। যদি একটু বৃষ্টি হয়, বৃষ্টির সময় এবার বৃষ্টি হইতে পারে হ্যাঁ। ঈদে, তা খিচুড়ি বলবো যে খিচুড়ি রান্না করতে, এই বিষয়গুলো আর কি। মানে একবার পিওর বাঙালি খাবার আর কি। আমার আছে না যে আহামরি ওরকম খাবার ভালো লাগে না, সত্যি কথা। আমি চাইনিজ তো পছন্দই করি না। আচ্ছা, আর ঈদের আগে সবাই কিন্তু শপিং নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, এবং শপিংয়ের একটা বড় ঝক্কি কিন্তু আমাদের সবাইকে পোহাতে হয়। তো আপনি যেহেতু গানের মানুষ, স্টুডিওতেই আপনার বেশিরভাগ সময় কেটে যায়, তো এবার কি আসলে ভাবিকে নিয়ে বের হতে পেরেছিলেন? এর মধ্যে একবার বের হয়েছি, মানে একবার শুধু মার্কেটে যাওয়া হয়েছে, আর যাওয়া হয় নাই। অভিযোগ করে না ভাবি কোনো? অভিযোগ করে, মেয়েরা তো অভিযোগ করবেই। সবচেয়ে বেশি কোন অভিযোগটি করে? সবচেয়ে বেশি অভিযোগ হয়েছে যে আমি নাকি তাকে কম ভালোবাসি আর কি। এটা মেয়েদের স্বভাব আর কি। মানে আপনি ভাবিকে কম ভালোবাসেন, কম ভালোবাসি। ভাবি আপনাকে তার চেয়ে হ্যাঁ, বেশি অনেক ভালোবাসে? বেশি ভালোবাসে, এই আর কি। আমরা এটাই একটু তার অভিযোগ। শুনি ভালোবাসার গল্প বা ভালোবাসার কোনো মুহূর্তের কথা। আসলে সাপোজ ধরো আমি তোমাকে কতটা ভালোবাসি, এটাকে আমি তোমাকে সামনাসামনি বলবো? আর আমি কাউকে সামনাসামনি বলতেও পারি না। ভাবি তো এখানে নেই, ভাবি পরে দেখবে। হ্যাঁ, ওইটা আমি বলবো কেন, দেখবি তো, দেখলে তো জেনেই গেল। একটু আমরা জানি যে আসলে আপনাদের ভালোবাসা বা খুনসুটির মুহূর্তটা কেমন থাকে। আমাদের তো যে ধরো হুট করে একটু ঝগড়া টগড়া হইলো, হওয়ার পরে ধরো সারা রাত কোনো কথাবার্তা নেই, ভোরের দিকে মিল হয়ে গেল। আচ্ছা, তারপর ভোরে ধরো দুজন মিলে বললাম, ও বললো যে আজকে চলো সকালবেলা বাইরে নাস্তা করব। এই ভোরেই ধরো চলে গেলাম কোনো হোটেলে, যেয়ে নাস্তা করলাম, আবার বাসায় চলে আসলাম, ঘুম। ভাবি কি শুধু এই যে বাইরে যাবেন একসঙ্গে নাস্তা করবেন এতেই তার রাগ ভেঙে যায়, নাকি হ্যাঁ, হ্যাঁ। এই রাগ ভাঙানোর জন্য আপনার বিশেষ কোনো গানও আছে যে ভাবিকে সেই গানটা শোনালে ভাবি না রাগটা না, থাকে না? ওরকম না, এতেই খুব রাগ ভেঙে যায়। আসলে ওর মনটা খুব নরম আর কি, একটু রাগী, বাট মনটা খুব নরম। ভাইয়া, আমরা তো আরও আড্ডা দিব, তবে এই মুহূর্তে আসলে আপনাকে সামনে পেলে গান শুনবো না সেটা তো হয় না। আপনার পছন্দের একটা গান শুনতে চাই আমরা। আমার একটা জনপ্রিয় গান, ঈদের, যেহেতু ঈদের শ্রোতাদের জন্য আমার জনপ্রিয় একটি গান আমি শোনাচ্ছি। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই, তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই, মন আর মানে না। ভিতর কান্দে সুখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। চমৎকার। আচ্ছা ভাইয়া, এই গানগুলো যখন আপনি গেয়েছিলেন তখন কি ভাবি আপনার সঙ্গে ছিল? হ্যাঁ, মানে আপনার বিয়ের পরে এই গানগুলো গেয়েছেন? আসলে আমি জনপ্রিয় হয়েছি বিয়েরও অনেক পরে।
আমার বয়স বলা উচিত না, আমার মিউজিক ক্যারিয়ার অনেক পরে। আমি সেই 12-র দিকে জনপ্রিয় হয়েছি। কিন্তু আপনার তো শুরু হয়েছে তার আরো অনেক আগে থেকে। 2002-3 থেকে আমার মিউজিক ক্যারিয়ার শুরু। মানে এই যাত্রা শুরুর অন্তত 10 বছর পরে কি আপনি পরিচিতি পেয়েছেন? ভাবির সঙ্গে পরিচয় কি তারও অনেক আগে? না, মিউজিকের আমি যখন মিউজিকের পরে আমার ভাবির সঙ্গে পরিচয় 2004 থেকে। আচ্ছা, ওই বছরই আমরা বিয়ে করছি। আচ্ছা ভাইয়া, মানে ঠিক এই মুহূর্তে ঈদের কোন স্মৃতিটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ছে? মানে ঈদ আসলে আমার কাছে আমি সেই চলে যাই সেই ধরো আমি যখন ছোট, আমি যখন 2-3-তে পড়ি, ওই সময় মানে আমরা তো ঢাকায় জন্মগতভাবে আমি ঢাকার ছেলে। তা গ্রামে কিন্তু যাওয়াটা খুব কম হতো। আমার নানা বাড়ি গ্রামে। নানার বাড়িটা কোথায়? এটা হলো মেঘনা থানা। আচ্ছা, এই কাছেই, কাছে, মানে ঢাকার কাছে। মানে ওই যে একটা ব্যাপার থাকে যে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাব, একটা লম্বা জার্নি হবে, এই অভিজ্ঞতা আপনার নেই? না, এই অভিজ্ঞতা নেই। কিন্তু ধরো ওই যে আমাদের ওই সময়টা প্রতি ঈদে কিন্তু মেলা হতো, ঈদের মেলা। মানে ওই মেলাগুলো আমি এত মিস করি, মানে ঈদ আসলে আমি আসলে ওই মেলাগুলো মিস করি। ঈদের সময়টা তো আমরা পার করছি খুব তাড়াতাড়ি, কিন্তু ঈদের সময়টা চলে যায়। মানে যতটা অপেক্ষা করি আমরা ঈদের দিনটার জন্য, যখন ঈদের দিনটা চলে আসে ঠিক ততটাই তাড়াতাড়ি কিন্তু আমাদের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। ঈদের পরে নিশ্চয়ই আবার কাজে ব্যস্ত হয়ে যাবেন? ঈদের পরে অবশ্যই কাজে ব্যস্ত হব। ঈদের পরে শো বাড়বে, এবার শো হবে, যেহেতু নতুন গভর্নমেন্ট, মানে নতুন ধারায় সবকিছু নতুনভাবে শুরু হবে। নতুনভাবে শুরু হবে এবং ভালো কিছু যেন হয় এই প্রত্যাশা। ভাইয়া, যদিও আমরা ঈদের আনন্দে নিজেদের মতো একটু আড্ডা দিচ্ছি, তারপরেও একটু একটা বিষয় আমি জানতে চাই, যেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আপনার মনে একটা আক্ষেপ আছে যে একটা সময় আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল, আপনি জেনেছিলেন এবং রাতারাতি আপনার নাম পরিবর্তন হয়ে যায়। এই ধরনের অনেক কিছুই ঘটনা আপনার সঙ্গে হয়েছে। এখন তো পরিবর্তিত সরকার এবং সব কিছুই নতুনভাবে হচ্ছে। এখন আসলে আপনার জাতীয় পুরস্কার বলেন বা একটা শিল্পীর যে সম্মান, এই ক্ষেত্রে আসলে আপনি কতটা আশাবাদী? মানে আমি যদি যোগ্য হই দিবে, আসলে আমার এইসব নিয়ে আশা করারও কিছু নাই। আমি যদি যোগ্য হই দিবে, আর যোগ্য না হই আমার দরকার নেই। কিন্তু এই যে নিজের যোগ্যতা প্রমাণে আপনি জনপ্রিয় গান যেগুলো দিয়েছেন সব তো দর্শক নিয়েছে, কিন্তু সামনে যেটার জন্য আসলে আপনার জীবনে কোনো অর্জন আসতে পারে, এই ধরনের কোনো কাজের পরিকল্পনা কি আপনি করেছেন? সামনে হয়তো ফিল্মে কাজ করব, কিছু ভালো কিছু কাজ করব আর কি। যদি কপালে থাকে পাইতেও পারি। এই রিসেন্টলি তো মানে বিশেষ করে আমরা দেখি যে ঈদ মানেই কিন্তু সিনেমা মুক্তির একটা হিড়িক লেগে যায়। তো সামনে কোনো ঈদে, মানে এই ঈদে যেহেতু আমরা পাচ্ছি না, কোরবানির ঈদে কি আপনার কোনো গান আমরা পাবো সিনেমায়? আসলে আমাদের দেশের তো যে একটা বিষয় আছে, সিন্ডিকেট আছে। হ্যাঁ, সিন্ডিকেটটা কী হয়, ওই ওদের সাথে যোগাযোগ করতে হয়, মানে কানেক্টিভিটিটা জরুরি আর। কিন্তু আমি এই জায়গাটা বিশ্বাসী না, যার জন্য আমি অনেক পিছিয়ে আছি। কিন্তু মনে হচ্ছে না যে আসলে একটু যোগাযোগ করা দরকার, সেটা নিজের কাজের জন্য হলেও? মানে যারা ফিল্ম বানাইতেছে, যারা ফিল্ম করতেছে, ওরা কি আমাকে চিনে না? ওরা কি আমার গান সম্পর্কে জানে না? আমি কেন যাব ওদের কাছে? তো এই ইন্ডাস্ট্রিতে কাজই করা দরকার, এরকম ইন্ডাস্ট্রিতে কাজ করবো না আমি। আচ্ছা, যদি কখনো এমন হয় যে আসলে আপনি এই সঙ্গীত ভবন থেকে সরে যাবেন, তাহলে আপনি পেশা হিসেবে কোনটাকে বেছে নিতে চাইবেন? আমি যদি করি, নিজে একজন বিজনেসম্যান হবেন? না, কৃষক হব। কৃষক? নিজে একটা ফার্ম হাউস করব, ওইখানে নিজে চাষাবাদ করব, নিজে খাবো। কিন্তু শুধু তো চাষাবাদ করে যা উৎপাদন করতে পারবেন সেটা দিয়ে আপনার জীবন চলবে না। না, ওই যে তার মানে আছে, বিক্রিত হবে। আচ্ছা, বিক্রিত হবে, একটু বড়ভাবেই করব, তখন নিজেও খাবো, বিক্রিও করব, সব কিছুই করবো। তার মানে কি আমরা বলতে পারি যে ভবিষ্যতে খামারি হতে চান এফএ সুমন? হ্যাঁ, হইলে এরকমই হবো। তো সব কিছুর বাইরেও যেটা আসলে বলতে হয় যে গান দিয়ে আপনার যে পরিচিতি, সেই গানটাই তো আসলে আপনাকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হয়, বা এখন অবধি আপনি রাখছেন। হ্যাঁ, অবশ্যই। তো আপনার এই সময়টা, গানের ব্যস্ততা বলেন বা আপনি যেভাবে গানগুলো দর্শকের কাছে পৌঁছাতে চান, সেই মাধ্যমগুলো সব কিছু কি আসলে আপনার চাওয়া মতো হচ্ছে?
আমি একটু আগে যেমন আমি নিজেই নিজের উদ্যোগে ছেলেপেলেদের বলতাম এই গানগুলো করো, এই গানগুলো তোমরা প্রমোশন করো। এখন আর ওরকম আগের সেই ইয়াটা নাই, মানে স্পিডটা নাই, কিংবা ওই আগ্রহটা কমে গেছে, মানে প্রচারের আগ্রহটা। কিন্তু ভাই আমি একটা জিনিস দেখছিলাম যে আসলে বিশেষ করে নতুন যে শিল্পীরা আছে আপনি তাদের নিয়েও অনেক কাজ করছেন এবং পুরনো অনেক গানকে আপনি নতুন করে আবার দর্শকের সামনে আনছেন, এই ভাবনাটা কেন? পুরোনো গান, মানে গান যেগুলো ভাইরাল কিংবা জনপ্রিয় গান, পুরনো জনপ্রিয়, এখন এখন তো ভাইরাল বলে আর কি। জনপ্রিয় গানগুলো অনেক অনেক সময় দেখা গেছে মানুষ হয়তো তাদের মেমোরি থেকে চলে গেছে, অনেক দিন শুনে না। ওই গানগুলো নতুন করে আনলে হয়তো মানুষের সেই মেমোরি, এই গানটা তো আসছে, আবার শোনা শুরু করে। আচ্ছা, আপনি যে বলছিলেন ভাইরাল শব্দটা, এই ভাইরাল শব্দটাকে আপনি কিভাবে দেখেন? ভাইরাল মানে হচ্ছে এক একটা সময়ের, মানে জনপ্রিয়তার এক একটা নাম, আমি যেটা মনে করি। এক সময় মানুষ বলতো শ্রোতাপ্রিয়, জনপ্রিয়, হিট শিল্পী, এখন বলে হলো ভাইরাল শিল্পী। আচ্ছা, আপনি যেহেতু এই যে পুরনো গানের কথা বললেন, পুরনো অনেক গানই তো করছেন, এই মুহূর্তে পুরনো একটা গান যদি আমরা শুনতে চাই, যেটা আপনি সম্প্রতি সময়ে কাজ করেছেন। সম্প্রতি না, কিছুদিন হয়ে গেছে, করোনার মধ্যে করছিলাম আর কি। এটা হলো একটা হচ্ছে তুমি বাসো কিনা। তুমি বাসো কিনা তাও আমি জানি না, ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করি আরে যাব, চিন্তা হতে আমি চিতানলে যাব, বন্ধুরে হে। দারুণ। আমি অবশ্যই আপনার গানগুলো সবসময় শোনার চেষ্টা করি এবং আমার যতটুকু ধারণা আসলে দর্শকও আপনার গানগুলো খুব পছন্দ করে। তো আপনার সেই ভালোবাসার দর্শককে ঈদ উপলক্ষে কি বলতে চান? ঈদ আসলে আমাদের জীবনের, মানে আমরা যদি মুসলিম হই, শুধু মুসলিম না, বিশ্বের অনেক বড় একটা ফেস্টিভ্যাল হচ্ছে ঈদ। তা আমি বলবো যে আমার যারা আমাকে ভালোবাসো, আমার শ্রোতা, আমার যারা গান পছন্দ করো, তাদের সবাইকে বলবো যে সবাই তোমাদের প্রিয় মানুষদের নিয়ে ঈদ করবা সবসময়। আর সবসময় আমাদের এই বাংলা কালচার, বাংলা গান, এদের সবসময় বাংলা গান শোনার চেষ্টা করবা, যেন আমাদের বাংলা গান অনেক সমৃদ্ধ হয়। তোমরা শুনলে আমাদের গান সমৃদ্ধ হবে এবং আরও নতুন নতুন গান তৈরি হবে। সেটা তো শ্রোতাদের জায়গা থেকে আমরা শুনবো, কিন্তু শিল্পীদের জায়গা থেকে আসলে আপনারা কিভাবে সেই জায়গাটাকে ধারণ করেন? আমি তো আসলে আমার সারা জীবনে আমি গান করতে চাই আর কি, সারা জীবন যতদিন আমি, মানে আমি সুস্থ যদি থাকি, মানে মস্তিষ্ক বা কত মানুষ তো বয়স হয়ে গেলে নাকি একটু অনেক কিছু ভুলে যায়, এলোমেলো হয়ে যায়। আমি যতদিন সুস্থ থাকবো মিউজিক, গান নিয়ে থাকবো। দর্শকের জায়গা থেকে আমিও চাইবো আপনি সবসময় গানের সঙ্গে থাকবেন, আমাদেরকে নতুন নতুন গান উপহার দিবেন। আমরা আপনার গান শুনে বাংলা গানকে আরও সমৃদ্ধ করতে এগিয়ে যেতে চাই। তবে যেহেতু এই ঈদের সময়, এত ব্যস্ত সময়েও আপনি আমাদের সঙ্গে এসে সময় দিয়েছেন, আমাদের দর্শকদের জন্য আপনি সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে বিদায়ের মুহূর্তটা নিশ্চয়ই খালি মুখে আমরা যাব না, আপনার গান শুনতে শুনতে আমরা বিদায়টা নিতে চাই। সবাইকে ঈদ মোবারক। আর গত বছর আমার যে গানটা হিট হয়েছে, এই বছরও যেন ওরকম একটা গান, নতুন গান যেন হিট হয়। ওই গত বছরের হিট গানটাই আমি গিয়ে শেষ করছি। মায়া বড় কঠিন জিনিস রে, হায় মায়া বড় কঠিন জিনিস রে, মায়া বড় কঠিন জিনিস রে, হায় মায়া বড় কঠিন জিনিস রে, যে দিল রে এত জ্বালা, যে দিল রে কাটার মালা, তার লাগিয়া বেহায়া এই পরাণ কান্দে রে, মায়া বড় কঠিন জিনিস রে, হায়
মায়া বড় কঠিন জিনিস রে।